নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BPSE 142 India's foreign policy in a globalizing world, ভারতের বিদেশ নীতি বিশ্বায়ন পর্বের পৃথিবীতে। এই আলোচনায় আজ ইউনিট নাম্বার 10 ইন্ডিয়াস অ্যাক্ট ইস্ট পলিসি, ভারতের সক্রিয় পূর্ব এশীয় নীতি। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আমি আজকে এই আলোচনায় প্রথমে আমি এই পাঠ এককগুলির উদ্দেশ্যগত এর উপর আলোকপাত করব। তারপর আমার আলোচনার বিষয় থাকবে লুক ইস্ট পলিসি এবং তার বিভিন্ন দিক। পাশাপাশি আমার আলোচনা থাকবে অ্যাক্ট ইস্ট পলিসি। এর পাশাপাশি আমার আলোচনার একেবারে অন্তিম পর্বে আমরা এই বিষয়টাকে একটা দৃষ্টিভঙ্গিগত দিক থেকে মূল্যায়ন করার চেষ্টা করব। প্রথমেই আমি পাঠ্যের উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে বলবো। পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই পাঠ্যের মধ্য দিয়ে ভারতের লুক ইস্ট পলিসি অর্থাৎ পূর্বে তাকানোর যে নীতি, অর্থাৎ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলির প্রতি তার যে দৃষ্টিভঙ্গি এবং সেই দৃষ্টিভঙ্গি ঠিক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে চালিত হয়েছে সেই দিক সম্পর্কে পাঠক সমাজ উপলব্ধি করতে পারবে। এছাড়াও এই পাঠ্যের মধ্য দিয়ে 2014 সাল থেকে আজকের সময় পর্যন্ত অর্থাৎ NDA 2 সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে অ্যাক্ট ইস্ট পলিসি অর্থাৎ পূর্ব এশিয়ায় সক্রিয় আইন, এই নীতি, সেই নীতির উপর বা সক্রিয় নীতির উপর বিষয়ে আপনারা উপলব্ধি করবেন এবং অ্যাক্ট ইস্ট পলিসি এবং আঞ্চলিক নিরাপত্তা কিভাবে একে অপরের সাথে সংযুক্ত বা যুক্ত, এই বিষয়টিও আপনারা এই পাঠ্যের মধ্য দিয়ে উপলব্ধি করবেন। এর পাশাপাশি আমার আজকের আলোচনার অন্তিমে আমি এই বিষয়ে সম্পর্কে আমাদের চিন্তা চেতনা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি ভারতের লুক ইস্ট পলিসি এবং তার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করব। ভারতের লুক ইস্ট পলিসি মূলত তার পটভূমি যদি আমরা অনুসন্ধান করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় ভারতে যে উদারীকরণ এবং খোলা বাজারের অর্থনীতি সূচনা হয়েছিল, সেই খোলা বাজার বা উদারীকরণ অর্থনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে 1949
90-এর সূচনা লগ্নে ঠান্ডা লড়াইয়ের অবসান কল্পে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, কংগ্রেসের বিশিষ্ট নেতা নরসিমা রাও সরকার এবং তার অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং 1991 খ্রিস্টাব্দের জুলাই মাসে ভারতের অর্থনীতির ক্ষেত্রে উদারীকরণ নীতি গ্রহণ করেছিলেন এবং নরসিমা রাও সরকার সেই আর্থিক সংকটের মুহূর্তে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর কাছ থেকে কাঠামোগত সংস্কারের শর্ত মেনে ঋণ গ্রহণ করেছিল এবং বিশ্ব বাজারে ভারতের অর্থনীতিকে মুক্ত করে দেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমী দুনিয়া ভারতের এই অর্থনৈতিক চিন্তাভাবনাকে স্বাগত জানিয়েছিল। এই সংস্কারের ফলে ভারতের বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেতে থাকে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলে দশকে অর্থাৎ 9-এর দশকে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং তার সরকারের অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই লুক ইস্ট বা পূর্বে তাকাও নীতি চালু করে। চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার নীতি স্বরূপ পূর্ব এশিয়ায় বা পূর্বের দক্ষিণ পূর্ব এশিয়া এই দেশগুলির প্রতি দৃষ্টি নিবন্ধ করা হয়। নরসিমা রাও সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রেও উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। 1993 ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও চীন দেশ ভ্রমণও করেন বা চীন সফর করেন এবং 1993-এর 7 সেপ্টেম্বর বেজিং ভারত চীন সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর LAC শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্য এগ্রিমেন্ট অন দি মেইনটেনেন্স অফ পিস অ্যান্ড নামক একটা চুক্তিও স্বাক্ষরিত হয়। মহাকালী চুক্তি স্বাক্ষরিত হয়, যার দ্বারা নেপাল জল বিদ্যুৎ উৎপাদন ও ভারতের সেই বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়, যা আমি আমার পূর্ববর্তী আলোচনায় উল্লেখ করেছি। একই সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে উন্নতি ঘটানোর উদ্দেশ্যে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে শান্তিপূর্ণ উদ্যোগ গ্রহণ করে। ওভারঅল নরসিমা রাও গভর্নমেন্ট একটা নতুন বাণিজ্যিক বার্তা অর্থনৈতিক ক্ষেত্রে ফরেন পলিসির সাথে বিদেশ নীতির সাথে সংযুক্ত করেন
এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীরা বা আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা রাও গভর্নমেন্টকে অবশ্যই সাফল্যের নিরিখে ব্যাখ্যা করেছেন। তবে এই লুক ইস্ট পলিসি বা পূর্বে তাকানোর নীতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে এর স্বার্থপ্রিয় লক্ষ্য করি কার্গিল যুদ্ধ পরবর্তী পর্বে প্রধানমন্ত্রী এনডিএর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়কালে অটল বিহারী বাজপেয়ী সরকার ভিয়েতনাম ইন্দোনেশিয়া সফর যেমন করেন, এটা তার লুক ইস্ট পলিসির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সাথে ভারতের সরকারি এবং বেসরকারি উদ্যোগ এবং বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত চুক্তিও স্বাক্ষরিত হয়। বাজপেয়ী সরকার আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া নেশনস এর সাথে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে সক্রিয় পদক্ষেপও গ্রহণ করে। এর পরবর্তীতে অবশ্য আমরা ভারতের প্রধানমন্ত্রী পদে ইউপিএ সরকারের প্রধান ডক্টর মনমোহন সিং পূর্বে তাকাও নীতি উপর জোর দেওয়ার কথা বলেছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন এই নীতি কার্যকর হলে ভারতের আমদানি রপ্তানি যেমন বাড়বে তেমনি প্রতিবেশী দেশগুলির সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপিত হবে। ওয়েন জিয়াবাও ভারত সফর করেন। 2006 সালের নভেম্বরে চীনা রাষ্ট্রপতি হু জিয়ানতাওয়ে ভারত সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক কে আরো শক্তিশালী করার উদ্যোগের উপর জোর দেয়। তা সত্ত্বেও এই দুই দেশের মধ্যে একটা চাপা উত্তেজনা বা প্রতিযোগিতা থেকেই যায়। চীনের বিপুল সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এবং সম্প্রসারণশীল মনোভাব ভারতের কাছে যথেষ্ট উদ্বেগের বা উদ্বেগজনক বিষয় বলে চিহ্নিত হয়। চীন এবং ভারত উভয় রাষ্ট্রই কিন্তু অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। ভারতই একমাত্র এশিয়ার দেশ যে কিনা চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হতে পারে। এইভাবে লুক ইস্ট পলিসির মধ্য দিয়ে ভারত চীন সম্পর্ক একটা টানাপোড়েনের মধ্য দিয়ে চলতে থাকে। এই পর্বে আমরা জাপানের সাথেও ভারতের সম্পর্ক
বিষয়টির উপর যদি একটু আলোকপাত করেন, তাহলে আমরা দেখতে পাবো যে 1991 ভারত যখন তীব্র অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন জাপান কিন্তু ভারতের পাশে এসে দাঁড়ায় এবং 2006 সাল ডিসেম্বর মাসে জাপানের পার্লামেন্টে ডায়েট ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বক্তৃতা করেন। ভারত জাপান সম্পর্ক একটা লক্ষণীয় দিক হলো তাদের অর্থনৈতিক বোঝাপড়া। ইতিমধ্যে দিল্লি মুম্বাই শিল্প করিডোর তৈরির ব্যাপারে জাপানের বাণিজ্যিক মন্ত্রী আকিরা আমারির সঙ্গে সমঝোতা পত্র ভারতের প্রধান বাণিজ্য মন্ত্রী কমলনাথ সই করেন এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং জাপানের সাথে আর্থিক বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা বলেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, লুক ইস্ট পলিসি ভারত সরকার গ্রহণ করেছিল 1990 এর দশকে। ভারতকে জায়গা করে নিতে হলে নতুন করে পূর্ব এশিয়ার দিকে তাকানো বা দৃষ্টি রাখা, তার রাজনৈতিক ক্ষেত্রেই হোক, অর্থনৈতিক ক্ষেত্রেই হোক বা সামরিক স্বার্থের কারণেই হোক, প্রয়োজন তা উপলব্ধি করেছিল এবং সেই মতো লুকিং টু এঙ্গেজিং ইস্ট, অর্থাৎ পূর্বের সাথে সংযুক্তিকরণ বা পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতের দৃষ্টিভঙ্গির মেলবন্ধন, এটা প্রয়োজন হয়ে হিসেবেই তখন উঠে আসার ভূমিকায় দাঁড়িয়েছিল। উন্নত রাষ্ট্র প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে ছিল। ঠান্ডা যুদ্ধের অবসানে ভারতের চিরাচরিত যে বিদেশ নীতি জোট নিরপেক্ষতা তার প্রাসঙ্গিকতা হারিয়েছিল। সেই সময় নতুন করে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এই লুক ইস্ট পলিসি এবং তার প্রসারণ ঘটানো ভারতের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছিল। আমাদের মনে রাখতে হবে লুক ইস্ট পলিসি তার ব্যাকগ্রাউন্ড বা পটভূমি অবশ্যই ভারতের স্বাধীনতার পরবর্তী পর্বে বিভিন্ন সময় পর্বে তা বান্দং সম্মেলনের মধ্যে দিয়ে হোক, কোরিয়া যুদ্ধে তার ভূমিকা হোক বা ভিয়েতনাম, আরো অন্যান্য ঘটনার ক্ষেত্রে, সুয়েজ সংকট এর ক্ষেত্রে হোক, সেগুলির মধ্য দিয়ে
জোট নিরপেক্ষ নীতি যে প্রাসঙ্গিকতা উঠে এসেছিল, সেই প্রাসঙ্গিকতা যখন হ্রাস পাচ্ছে বা সেই প্রাসঙ্গিকতা যখন প্রশ্নের মুখে এসে দাঁড়ায়, ঠান্ডা যুদ্ধের অবসান অর্থাৎ সোভিয়েত রাশিয়ার ভাঙনের মধ্য দিয়ে এক মেরু বিশ্বের উত্থান পর্বে, তখন ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে পূর্বে তাকাও এই নীতি গ্রহণ ছাড়া কোনো সে অর্থে পথ ছিল না। তাছাড়া ভারতে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সক্রিয়তার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ব এশিয়ার এই রাষ্ট্রগুলো বা রাষ্ট্রগুলির সাথে সম্পর্কের নতুন ক্ষেত্র রচনা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছিল। আমি এ প্রসঙ্গে বলতে চাই, দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত রাষ্ট্রের সাথে অতি প্রাচীনকাল থেকে ভারতের সাংস্কৃতিক দিক থেকে এবং সামাজিক ভৌগোলিক নৈকট্যতা ছিল। এমনকি ব্রিটিশ রাজত্বকালে বর্মায় বিভিন্ন কাজের সাথে ভারতীয়রা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল এবং বর্মা ভারত ভূমির সাথে ভীষণভাবে যুক্ত ছিল। এই সমস্ত দেশগুলি যেমন ইন্দোনেশিয়া, মায়ানমার, ব্রহ্মদেশ, সিঙ্গাপুর প্রভৃতি অঞ্চলের সাথে ভারতের সম্পর্ক অনেকটা আগে থেকে ছিল। সেই জায়গাগুলির অনুন্নয়ন বা বলতে পারেন বিদেশি বৃহত্তর শক্তির এই অঞ্চল থেকে ছেড়ে যাওয়া মুহূর্ত কে ভারত কাজে লাগাতে চেয়েছে। তা থেকে ভারতের নিরাপত্তা, ভারতের রাজনৈতিক উদ্দেশ্য, ভারতের অর্থনৈতিক উদ্দেশ্য এবং ওই সমস্ত রাষ্ট্রের বা তাদের অর্থনৈতিক অগ্রগতিকেও এগিয়ে নিয়ে যাওয়া ভারতের একটা দায়িত্বের মধ্যে এসে দাঁড়িয়েছিল। আমি ইতিমধ্যে বারংবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে ভারত চীন সম্পর্ক শান্তিপূর্ণ পথে দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে, কিন্তু এই অংশের জনগণের কাছে চীনের সার্বিক কাজকর্ম একটা আশঙ্কার কারণও ছিল। এই সময়
সমস্ত বিষয়কে সামনে রেখে লুক ইস্ট পলিসি গ্রহণ করা হয়েছিল। লুক ইস্ট পলিসি গ্রহণ এবং তার সাথে অর্থাৎ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতের সংযোগ স্থাপন একটা নতুন মাত্রা এসেছিল। বিশেষ করে আমরা বলতে পারি এই ক্ষেত্রে ভারত পূর্ব এশিয়ার মধ্যে বা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের, তা চীন, জাপান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি অঞ্চলের সাথে জলপথে এবং বিমান পরিষেবার মধ্য দিয়ে নতুন উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যে একাধারে যেমন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কে বাড়িয়েছিল, পাশাপাশি আমরা লক্ষ্য করি পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, অর্থাৎ বিশেষ করে আসিয়ানের সাথে নানান ধরনের আলাপ আলোচনা এবং তার ভিত্তিতে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলির সম্পর্কে নৈকট্যতা বাড়ানো এবং 2002 সালে আমরা এই উদ্যোগ লক্ষ্য করি আসিয়ান গঠনের সময় থেকে, এবং ইস্ট এশিয়া সামিট সম্মেলন 2005, আসিয়ান ডিফেন্স মিনিস্টার মিটিং প্লাস 2010 সালে এইরকম নানান ধরনের রাজনৈতিক কর্ম উদ্যোগ গ্রহণ করা হয়। এর পাশাপাশি নতুন দিল্লি বা ভারত সরকার লুক ইস্ট পলিসির দ্বিতীয় ডাইমেনশন বা দ্বিতীয় দিক বলতে পারেন অর্থনৈতিক একটা সম্পর্ক তৈরি করা এবং এই সমস্ত অঞ্চলের উদ্যোগপতিদেরকে ভারতে যেমন আমন্ত্রণ করা হয়, তেমনি ওই সমস্ত রাষ্ট্রে ভারত উদ্যোগপতিদের বিনিয়োগের মাত্রা বৃদ্ধির উপরে গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন তথ্য পরিসংখ্যান
এখানে আমরা দেখতে পাবো খুব বেশি পরিমাণে ভারতীয় অর্থনীতির বিনিয়োগ যে পূর্ব এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে হয়েছিল এমন নয়। এবং বাণিজ্যিক যে তৎপরতা সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে 2016-তে 50 বিলিয়ন বাণিজ্য এই অঞ্চলে সংগঠিত হয়েছিল। যা চীনের তুলনায় কিন্তু অনেকটাই কম। তবে আমাদের মনে রাখতে হবে যে লুক ইস্ট পলিসিতে বাণিজ্যের উপরে যেমন বা অর্থনীতির উপরে যেমন নিরাপত্তার ক্ষেত্রেও নানান নীতি গ্রহণ করা হয়েছিল। উভয় রাষ্ট্রগুলির মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। বিদেশ মন্ত্রীদের আলোচনা, আকাশপথে, জলপথে রাষ্ট্রগুলির সাথে যৌথ মহড়া, বিমান বাহিনীর এবং নৌবাহিনীর, এই সমস্ত নীতি গ্রহণ করা হয়েছিল। এবং ভারতে 1993-এ আমরা মালয়েশিয়ান পাইলটদেরকে ট্রেনিং দেওয়ার, যুদ্ধ কৌশল সম্পর্কে ট্রেনিং দেওয়ার উদ্যোগ লক্ষ্য করেছিলাম। নতুন দিল্লি সরকার ফরেন পলিসির ক্ষেত্রে সেভারেল বা বিভিন্ন ধরনের নীতি গ্রহণ করেছিল বিভিন্ন রাষ্ট্রের সাথে, যেমন জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, এই সমস্ত রাষ্ট্রগুলোর সাথে। এতে করে ভারতের বিদেশ নীতির একটা সংযুক্ত বা সংযুক্তিকরণ পূর্ব এশিয়ার দেশগুলো বা পূর্ব এশিয়াতে যুক্ত হয়েছে। এবং তার ফলে ভারতের ভূমিকা হয়ে উঠেছিল অভূতপূর্ব একটা শক্তি সাম্যের নিশ্চয়তা প্রদানকারী ভূমিকা। অর্থাৎ চীনের আগ্রাসন এই অঞ্চলকে যেভাবে প্রভাবিত করেছিল, সেই জায়গায় ভারতের লুক ইস্ট পলিসি একতরফাভাবে বা একচেটিয়াভাবে চীনের আগ্রাসনকে প্রতিহত করতে পেরেছিল এই অঞ্চলে। আমি বলতে চাই একটা ব্যালেন্সিং বা শক্তি সাম্যের বাতাবরণ যেমন ইউরোপের রাজনীতিতে আমরা ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে লক্ষ্য করেছিলাম এবং সেখানে একটা শক্তি সাম্য নীতি গ্রহণ করা হয়েছিল, তেমনি নেপোলিয়নের ক্ষেত্রে
তেমনি কিন্তু পূর্ব এশিয়ার ক্ষেত্রে একটা সামরিক ক্ষেত্রে অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে একটা ব্যালেন্সিং ভূমিকা পালন করেছিল ভারতবর্ষ তার লুক ইস্ট পলিসির মধ্য দিয়ে। এতে করে গ্রেট পাওয়ার গুলো অর্থাৎ শক্তিশালী রাষ্ট্রগুলো, যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, চীন, তারা অনেকেই কিন্তু পূর্ব এশিয়ার রাজনীতি অযথা হস্তক্ষেপ বা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির ক্ষেত্রে হস্তক্ষেপের মাত্রা অনেকটা কমাতে বাধ্য হয়েছিল, যে কারণে অস্ট্রেলিয়া, জাপান এবং আসিয়ান মুক্ত দেশগুলো ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। আমরা এ বিষয়ে যদি আমাদের দৃষ্টিভঙ্গির প্রসারতা রাখি, তাহলে লুক ইস্ট পলিসি অর্থাৎ পূর্বে তাকানো নীতি ক্রমেই একটা স্বাভাবিক কাঠামো অর্জন করেছিল এবং এই স্বাভাবিক কাঠামোর মধ্যে দিয়ে লুক ইস্ট পলিসি ভারতের বিদেশ নীতির বিবর্তনের এক নতুন ক্ষেত্র তৈরি করেছিল। এবং সেই ক্ষেত্রই আমরা লক্ষ্য করি অ্যাক্ট ইস্ট পলিসি অর্থাৎ সক্রিয় পূর্ব এশীয় নীতি, যা পুরোপুরিভাবে ইউপিএ 2 গভর্নমেন্ট এর চলে যাওয়ার পর 2014 সালে এনডিএ 2 গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকার অর্থাৎ মোদী সরকার অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করে। অ্যাক্ট ইস্ট পলিসি পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে ভারতের অতি কার্যকরী বিদেশ নীতির সার্থক রূপায়ণ বলা যায় এই অ্যাক্ট ইস্ট পলিসি। এবং অ্যাক্ট ইস্ট পলিসি মধ্য দিয়ে মোদী সরকার ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এক নতুন ধরনের গ্রহণযোগ্যতা সামনে হাজির করে। সেই গ্রহণযোগ্যতা ক্রমে ভারতকে আন্তর্জাতিক স্তরে আরো বেশি প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছে। অ্যাক্ট ইস্ট পলিসি ক্ষেত্রে মোদী সরকার
লুক ইস্ট পলিসির যে পুনর্স্থাপন করেছেন তা কিন্তু নয়। অ্যাক্ট ইস্ট পলিসি হচ্ছে লুক ইস্ট পলিসির সম্প্রসারিত দিক, অর্থাৎ লুক ইস্ট পলিসিকে আরো বেশি ভাবে সক্রিয়তার সাথে চালনা করেছেন এবং সেক্ষেত্রে তিনি যেমন রাজনৈতিক বন্ধুত্ব খোঁজার চেষ্টা করেছেন এবং তার ফলস্বরূপ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদেরকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন এবং বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছেন, করে নানান ধরনের চুক্তি সম্পাদন করেছেন। তার পাশাপাশি ওই সমস্ত রাষ্ট্রে বিনিয়োগকারী এবং ভারতের বংশোদ্ভূত মানুষদেরকে তাদের পূর্ববর্তী যে মাতৃভূমি ভারতের সাথে সংযুক্ত করা নীতি গ্রহণ করেছে। অ্যাক্ট ইস্ট পলিসি অনেক বেশি সক্রিয় এই কারণে যে প্রধানমন্ত্রী মোদি এই নীতির মাধ্যমে আন্তর্জাতিক স্তরে ভারতের গৌরব বৃদ্ধি করেছেন এবং এই নীতির মধ্য দিয়ে তিনি পূর্ব এশিয়ার দেশগুলো চীন, জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো সাথে আকাশ পরিসীমায় অর্থাৎ আকাশ পথে যোগাযোগ বৃদ্ধি করেছেন। বিমান পরিষেবা বিভিন্ন রাষ্ট্রের সাথে ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো যুক্ত করা হয়েছে, যদিও তার একটা বিরাট অংশ সিঙ্গাপুরের সাথেই যুক্ত। এছাড়া স্থলপথে একটা নতুন উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে, যাতে করে ভারতের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলির যোগাযোগ আরো সহজ হয়। মোদী সরকার অ্যাক্ট ইস্ট পলিসি লুক ইস্ট পলিসির সম্প্রসারিত দিক, যে সম্প্রসারণ একাধারে যেমন ভারতের জাতীয় নিরাপত্তা, বাণিজ্যিক কর্মতৎপরতা, উৎপাদনশীলতা এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রসারণশীল মানসিকতার দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করেছে
তারই পাশাপাশি ওই অঞ্চলগুলির আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিকেও অনেকটা সুনিশ্চিত করেছে। অ্যাক্টিস্ট পলিসি এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি ঘটিয়েছে। যে কারণে ভারত চীনের মধ্যেকার উত্তেজনা কখনো কখনো বৃদ্ধি পেলেও তা সীমান্তেই মূলত আবদ্ধ থেকেছে। বৃহত্তর যুদ্ধের মধ্যে উভয় রাষ্ট্রকে ঠেলে দেয়। এই অ্যাক্সিস পলিসি আঞ্চলিক নিরাপত্তা বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের বা এশীয় রাষ্ট্রগুলির সাথে ভারতের একটা সঠিক মেলবন্ধন, যা বহু পূর্বের থেকেই চালু ছিল, সেই ক্ষেত্রটাকে প্রসারিত করেছে। অ্যাক্টিস পলিসি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, সামরিক মহড়া যেমন বৃদ্ধি ঘটিয়েছে, তেমনি সেই সমস্ত রাষ্ট্রে সামরিক অফিসাররা ভারতের সেনা স্কুলগুলোতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং যুদ্ধ বিমান সহ নানান ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছে। এমনকি ভারত এই অংশে রাষ্ট্রগুলোর মধ্যে বেশ কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। আর এর ফলে এশিয়ার রাজনীতির ক্ষেত্রে শক্তি সাম্যের এক বাতাবরণ তৈরি হয়েছে। আজ ভারতের বিদেশ নীতির সার্থক প্রতিফলন স্বরূপ ভারত জাপান, ভারত মালয়েশিয়া, ভারত আমেরিকা যৌথ মহড়া সামরিক ক্ষেত্রে তা কখনো জলপথে, কখনো বা আকাশ পথে পরিচালিত হয়েছে। আর এর ফলে পূর্ব এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া উত্তেজনা অনেকটা স্তিমিত হয়েছে বা হ্রাস পেয়েছে বলতে পারি। আমরা বলতে চাই ভারত আঞ্চলিক স্তরে নিরাপত্তাকে বাড়িয়েছে অ্যাক্ট-ইস্ট পলিসির মধ্য দিয়ে। লুক ইস্ট পলিসি ছিল তার প্রথম ঝলক, আর অ্যাক্ট-ইস্ট পলিসি লুক ইস্ট পলিসিকে আরো সক্রিয়তার সাথে
তুলে ধরা হয়েছে, যে কৃতিত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করতে পারেন। লুক ইস্ট পলিসির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতের পরিচিতি আরো মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বলতে চাই, লুক ইস্ট পলিসি থেকে অ্যাক্ট ইস্ট পলিসি ভারতবর্ষকে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে এই পাঠ একক এর মধ্য দিয়ে যে তথ্য পরিবেশন করেছে, তা পঠন পাঠনের মাধ্যমে আমরা বা পাঠক সমাজ অনুধাবন করতে কোনো অসুবিধা হয় না যে ভারতের বিদেশ নীতি সর্বদা শান্তি, শৃঙ্খলা, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা এবং প্রতিবেশী রাষ্ট্রের বা বিশ্ব ভ্রাতৃত্ববোধের দ্বারা চালিত। তাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরিভ্রমণ পর্বে সেখানকার উদ্যোগপতিদের বা সেখানকার মানুষদেরকে এমন বার্তা দিয়েছিলেন যে বার্তার মধ্য দিয়ে ভারতের চিন্তা চেতনার দিকটি উন্মোচিত হয়েছে। ভারত শুধুমাত্র নিজের উন্নয়ন চায় না, তার প্রতিবেশীর উন্নয়ন এবং প্রতিবেশীর নিরাপত্তার বিষয়ে যে যথেষ্ট সক্রিয়তার সাথে ভাবে, তারই সার্থক প্রতিফলন আপনারা বলতে পারেন অ্যাক্ট ইস্ট পলিসি। অ্যাক্ট ইস্ট পলিসি মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বা নয়াদিল্লি সরকার এই অংশের ভারতীয় বংশোদ্ভূত মানুষদেরকেও ভারতের প্রতি তাদের মনের যে প্রসারণশীলতা তা বাড়ানোর পক্ষে যুক্তি প্রদর্শন করেছেন এবং অনেক ক্ষেত্রেই উদারীকরণের নীতি বা লাইসেন্স প্রথার অবসান ঘটিয়ে যোগাযোগ, বাণিজ্যিক তৎপরতা, আর্থিক লেনদেনের বিষয়গুলোকে অনেকটা সহজ করা হয়েছে।
যাতে করে উভয় রাষ্ট্রের উন্নয়নের ধারা বজায় থাকে এবং সেই উন্নয়নে লুক ইস্ট পলিসির মধ্যে দিয়ে তা আরো বেশি আজ সক্রিয় সেই বার্তা বর্তমান সরকার তুলে ধরার চেষ্টা করেছে। পাঠক সমাজকে লুক ইস্ট পলিসি এবং অ্যাক্ট ইস্ট পলিসি ভারতকে প্রথমে পূর্ব এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিস্তীর্ণ অংশে তার অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উদ্যোগকে যেমন উৎসাহিত করেছে, তেমনি এই অংশের রাষ্ট্রগুলি ভারত সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বাধ্য হয়েছে। কখনোই আগ্রাসনমূলক নীতি ভারত সরকার গ্রহণ করেনি, বরং চীনা আগ্রাসনকে শুধু ভারতের ক্ষেত্রেই নয়, পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই অংশেও অনেকাংশে হ্রাস করা বা স্তব্ধ করা সম্ভব হয়েছে। কাজে এটা একটা কার্যকরী নীতি, যে কার্যকরী নীতির তে উভয় রাষ্ট্র বা একটা সুস্থ প্রতিবেশী রাষ্ট্র মণ্ডল গঠন করা সম্ভব হয়েছে। সময়ের স্বল্পতা আমার আলোচনাকে এখানেই সমাপ্ত করতে বাধ্য করছে। ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি।